হ্যালো ভিউয়ার্স, আজ কয়েকদিন হলো বিধ্বংসী ঘূর্ণিঝড় ডানা তার বিধ্বংসী রূপ দেখিয়ে গেছে। ঘূর্ণিঝড় এমন একটা প্রাকৃতিক বিপর্যয় যাকে কোনোভাবে ঠেকানো যায় না, এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে ক্ষতি হয় সেটা অর্থনৈতিকভাবেই হোক বা জনজীবনের ক্ষতি হোক, সেটা পূরণ করতে তো কয়েক বছর লেগে যায়। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ঘূর্ণিঝড় বা সাইক্লোনের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে। সাইক্লোন সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চল, যেটা নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর গোলার্ধে কর্কটক্রান্তি রেখা এবং দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখা অবধি বিস্তৃত। নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর একটা কাল্পনিক রেখা, যেখানে সূর্যর আলো লম্বভাবে পতিত হয়, অর্থাৎ সূর্যের আলোটা খাড়াখাড়িভাবে এই স্থানে পড়ে, যার জন্য এই স্থানে পৃথিবী সর্বাধিক উত্তপ্ত হয়। নিরক্ষরেখা থেকে যত উত্তরে বা দক্ষিণে যাওয়া যায়, সূর্যালোক ক্রমাগত তত আড়াআড়িভাবে আপতিত হয়, যার ফলে পৃথিবীর উত্তপ্ত হওয়ার যে পরিমাণটা সেটা আস্তে আস্তে কমতে থাকে। তাই এই গ্রীষ্মমণ্ডলীয় যে অঞ্চলটা রয়েছে, এখানে সাইক্লোন তৈরি সব থেকে বেশি হয়। ঘূর্ণিঝড়কে বিভিন্ন স্থানে বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে। যেমন ভারত মহাসাগরীয় যে অঞ্চল রয়েছে, এখানে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেটাকে সাইক্লোন নামে ডাকা হয়। তেমনি চীন সাগরে এটাকে টাইফুন বলে ডাকা হয়, এবং প্যাসিফিক মহাসাগরে এটাকে টর্নেডো বলা হয়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ঘূর্ণিঝড়কে ডাকা হলেও প্রত্যেকের ধরন একই রকমেরই হয়ে থাকে। এখন গ্রীষ্মমণ্ডলীয় স্থানে যে ঘূর্ণিঝড় তৈরি হয়, তার জন্য সমুদ্রের ওপর সর্বনিম্ন 150 থেকে 250 কিলোমিটার ব্যাসের জায়গার ওপর যে জলরাশি রয়েছে, সেই জলরাশি সমুদ্রপৃষ্ঠ থেকে নিচের দিকে 70 থেকে 100 ফুট গভীরতা অবধি জলের তাপমাত্রা যদি 27 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়ায়, তাহলে ওই এলাকা জুড়ে একটা নিম্নচাপ অঞ্চলের সৃষ্টি হয়। তখন জলের তাপমাত্রা বেশি হওয়ার কারণে জলের সংস্পর্শে থাকা যে বায়ুমণ্ডল রয়েছে সেটা গরম হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায়। সেই কারণে ওই যে শূন্যস্থানটা পূরণ করার জন্য পার্শ্ববর্তী এলাকা থেকে আবার বাতাস এসে ওই জায়গাটাকে পূরণ করতে আসে। এবার আমাদের মনে রাখতে হবে যে গ্যাস সর্বদা হাই প্রেশার জোন থেকে লো প্রেশার জোনে প্রবাহিত হয়। মানে হাই প্রেশার যেখানে থাকে গ্যাসের বা উচ্চচাপ থাকে, সেখান থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। তাহলে সেই কারণে এই শূন্যস্থান পূরণ করার জন্য গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাইরে থাকা যে সমস্ত ঠান্ডা বাতাসগুলো রয়েছে, সেগুলো তখন এই শূন্যস্থান পূরণ করার জন্য ছুটে আসে। নতুন করে আসা এই ঠান্ডা বাতাস আবার সমুদ্রের সংস্পর্শে আসায়, সমুদ্রের এই যে জলরাশি তার সংস্পর্শে আসে, এবং সমুদ্রের তাপ বিকিরণের ফলে সেটা আবার সেই তাপটাকে গ্রহণ করে গরম হয়ে যায়, এবং গরম হলে পরে আবার হালকা হয়ে ওপরের দিকে উঠে যায়, এবং শূন্যস্থান পূরণ করার জন্য একই রকমভাবে আবার উচ্চচাপযুক্ত অঞ্চল থেকে নিম্নচাপযুক্ত অঞ্চলে বাতাস দৌড়ে আসে। এইভাবে যে প্রক্রিয়াটা চলছে, যে গরম হচ্ছে বাতাস, উঠে যাচ্ছে ওপরে, শূন্যস্থানটা তৈরি হচ্ছে, আবার সেই শূন্যস্থান পূরণ করতে ঠান্ডা হাওয়া চলে আসছে, এবং তারা আবার গরম হয়ে আবার উপরে উঠে যাচ্ছে। এইভাবে একটা ক্রিয়া ক্রমাগত চলতে থাকে। বায়ু গরম হয়ে উঠে যাওয়ার সময় সঙ্গে আবার এই যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যেটা সমুদ্র গরম থাকার জন্য জলের বাষ্পায়নের জন্য তৈরি হয়, সেই জলীয় বাষ্পগুলোকে সঙ্গে করে উপরের দিকে নিয়ে যায়। এই প্রক্রিয়ায় একটা ঘূর্ণন বেগ দেওয়ার যে মূলে রয়েছে সেটা হলো পৃথিবীর আবর্তন গতি। কারণ এভাবে যে সার্কুলেশনটা চলতে থাকে, এখানে কিন্তু কোনো রকম ঘূর্ণন তৈরি হয় না, কিন্তু ঘূর্ণিঝড়ে ঘূর্ণন থাকে, অর্থাৎ চক্রাকারে সেটা ঘুরতে থাকে। এবার এই ঘূর্ণন বেগটা যে আসে এই প্রক্রিয়াটার মধ্যে, সেটার জন্য আমাদের পৃথিবীর যে আবর্তন গতি রয়েছে, এই আবর্তন গতিটা দায়ী। পৃথিবী আমরা জানি যে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, আর এই আবর্তন গতিবেগ নিরক্ষরেখার ওপরে সব থেকে বেশি হয়, যেটা হলো প্রায় 1650 কিলোমিটার প্রতি ঘন্টা।
কারণ এই অঞ্চলে পৃথিবীর ব্যাস সব থেকে বেশি হয়। নিরক্ষীয় অঞ্চল থেকে ক্রমাগত যত উত্তরে বা দক্ষিণে আমরা যাব, পৃথিবীর ব্যাস ক্রমাগত তত কমতে থাকবে এবং আবর্তন গতিও তত আস্তে আস্তে কমতে থাকবে, যার জন্য সুমেরু এবং কুমেরু অঞ্চলে এই আবর্তন গতি পৃথিবীর সেটা সব থেকে কম হয়। আর এই আবর্তন গতির ফলে যে বল তৈরি হয় তাকে কোরিওলিস বল বলে, যেটা পৃথিবীর আবর্তনের বিপরীত দিকে কাজ করে। অর্থাৎ পৃথিবী আবর্তিত হয় পশ্চিম থেকে পূর্বে, আর কোরিওলিস বলটা কাজ করে পূর্ব থেকে পশ্চিম দিকে। এবং নিরক্ষীয় অঞ্চলে এই বলটা সব থেকে বেশি কার্যকারী হয়। এর জন্য বায়ু যখন উত্তর গোলার্ধের হাই প্রেশার জোন থেকে বা হাই প্রেশার অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে যে লো প্রেশার জোন তৈরি হয়েছে সেখানে যখন প্রবাহিত হয়ে আসে, তখন এটা ডান দিকে বেঁকে যায়। একইভাবে দক্ষিণ গোলার্ধের যখন হাই প্রেশার জোন থেকে নিরক্ষীয় অঞ্চলে তৈরি হওয়া লো প্রেশার জোনে যখন বায়ু আসে, তখন নিরক্ষীয় অঞ্চলে প্রবাহিত হওয়ার সময় এটা বাম দিকে বেঁকে যায়। যখন হাই প্রেশার জোন থেকে নিরক্ষীয় অঞ্চলে তৈরি হওয়া লো প্রেশার বেল্টে বাতাস আসে এবং ক্রমাগত এই প্রসেসটি চলতে থাকে, তখন এই কোরিওলিস এফেক্টের ফলে বায়ু প্রবাহে একটি ঘূর্ণনের সৃষ্টি হয়, যেটি এই নিম্নচাপের দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে আর উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে সাহায্য করে, যার জন্য এই নিম্নচাপ অঞ্চলে বায়ু একটি ঘূর্ণনের সৃষ্টি হয়। তবে বিশাল এলাকা জুড়ে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার ঘূর্ণন গতিবেগের জন্য সে কী হয়, ধীরে ধীরে সমতল ভূমির দিকে এগিয়ে আসে এবং সমতল ভূমিতে যে জায়গায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ে সেই জায়গাটিকে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল বলা হয়। সমুদ্রপৃষ্ঠের ওপর স্থলভাগে আছড়ে পড়ার পর ঘূর্ণিঝড়ের গতিবেগ ধীরে ধীরে কমতে থাকে এবং সেটি শেষ হয়ে যায়। যেহেতু এই ঘূর্ণিঝড়ের মূল শক্তির উৎস তাপ, যেটা সমুদ্রপৃষ্ঠের জলরাশি থেকে আসে এবং সেটা ঘূর্ণন শক্তিতে রূপান্তরিত হয়, সেহেতু স্থলভাগে সেই তাপের যোগান দেওয়ার উৎসটা চলে যায়। তাই ঘূর্ণিঝড়ের শক্তিও আস্তে আস্তে কমতে থাকে এবং সেই কারণে ঘূর্ণিঝড় শেষ হয়ে যায়। বর্তমানে ক্লাইমেট চেঞ্জের জন্য আগের থেকে অনেক বেশি ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে। ভারতবর্ষের উপকূলীয় অঞ্চলে যে সমস্ত ঘূর্ণিঝড়গুলো তৈরি হয় তার বেশিরভাগেরই ব্যাস হয় 250 থেকে 500 কিলোমিটারের মধ্যে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রতি বছর প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়। তবুও পৃথিবীর আবহাওয়া এবং তাপমাত্রার ভারসাম্য রক্ষার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্রসেস। কারণ নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যাওয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে সুমেরু এবং কুমেরু থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস এসে এই তাপমাত্রা যে ভারসাম্য সেটা রক্ষা করে এবং সমুদ্রের উপকূল থেকে সমতল ভূমিতে এই ঘূর্ণিঝড়ের ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আসায় তা পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির রূপে ভূভাগের বিস্তীর্ণ অঞ্চলের জলের চাহিদা পূরণ করে। আশা করি ঘূর্ণিঝড় সম্পর্কে একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতন ধন্যবাদ।